ডিসেম্বরের নির্বাচন ইস্যুতে বিএনপি ও বাম দল একমত হলেও ভিন্নমত নাগরিক কমিটির। বিকেলে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের সভা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে চলছে নানান আনুষ্ঠানিকতা। এই পর্বে অংশ নিচ্ছেন সাতপন্থীরা। আখিরি মোনাজাত কাল। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ দগ্ধ 11 জন। বার্ন ইনস্টিটিউটে ভর্তি 8 জনের অবস্থা আশঙ্কাজনক। ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়। লাখো পর্যটকের সমাগম। নিরাপত্তা নিশ্চিতে তৎপর পুলিশ। ফাগুনের হাওয়ায় আগুন লেগেছে জাদুকাটা তীরের শিমুল বাগানে। সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে আসছেন হাজারো পর্যটক। যুক্তরাষ্ট্র ইইউ ছাড়া রাশিয়ার সঙ্গে কোনো আলোচনায় রাজি নয় জেলেনস্কি। দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির তাগিদ মার্কিন ভাইস প্রেসিডেন্টের। এবং বুন্দেসলিগার হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে বায়ার্ন ও লেভারকুসেন। ইপিএলে ম্যান সিটি লড়াই নিউ ক্যাসেলের সঙ্গে। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। নির্বাচনের মহাসড়কে দেশ। ডিসেম্বরে নির্বাচন ইস্যুতে বিএনপি ও বাম ঘরানার দলগুলো একমত হলেও ভিন্ন মত নাগরিক কমিটির। তারা বলছেন, রাজনৈতিক দলের চাপে তড়িঘড়ি নির্বাচন দিলে ক্ষতিগ্রস্ত হতে পারে জুলাই অভ্যুত্থানের স্পিরিট। আর প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পক্ষে মত জামায়াতের। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। কবে হবে নির্বাচন? রাজনীতির অঙ্গনে ঘুরে ফিরে এই আলোচনা এখন তুঙ্গে। রাজনৈতিক দলগুলো বেশ কিছুদিন ধরেই জাতীয় নির্বাচন বিষয়ে সরকারকে চাপ দিয়ে আসছে। সবশেষ সোমবার বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে। সব দল চাইলে আপত্তি নেই সরকারের, এমন কথাও জানিয়েছেন প্রেস সেক্রেটারি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। সমস্ত পার্টি মিলে বলেন যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেননি। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য কত দূর? সরকারের এই মনোভাবকে স্বাগত জানিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের পক্ষে বামধারার রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার দিক থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন করার প্রস্তুতি তারা রাখছেন, এটাকে আমি ইতিবাচকভাবে এটাকে আমি দেখছি। আমরা তো মনে করি ডিসেম্বর না, তার অনেক আগে নির্বাচন সম্ভব এবং প্রয়োজনীয় সংস্কার করে। তবে ভিন্নমত নাগরিক কমিটির। তারা বলছেন, রাজনৈতিক দলের চাপে তড়িঘড়ি নির্বাচন দিলে জুলাই অভ্যুত্থানের স্পিরিট ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা নির্বাচন দেওয়ার জন্য এই সরকারটা আসেনি। এই সরকারটা আসছে মানুষের আশা ভরসা নিয়ে। আমরা চাইছি একটা নতুন বাংলাদেশ। তো এই নতুন বাংলাদেশটা হওয়া মানে একটা ইলেকশন বা একটা ক্ষমতার পরিবর্তন বা আমি সরকার প্রধান হয়ে যাওয়া না। পুরো বাংলাদেশের পুরো যে স্ট্রাকচারটা 53 বছর 54 বছরেও তৈরি হয় নাই, এই ধরনের ব্যাড কালচার থেকে বের হয়ে একটা ন্যূনতম মানে গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক স্টেট স্ট্রাকচার তৈরি হোক। আর প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পক্ষে জামাতে ইসলামী। প্রয়োজনীয় সংস্কার এবং অন্যায়কারী খুনি সন্ত্রাসীদের বিচার করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে যাতে যুক্তি সময়ে নির্বাচন ঘোষণা করা হয়। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে রয়েছে মতপার্থক্য। বিএনপি আগে জাতীয় নির্বাচন দাবি করলেও আগে স্থানীয় সরকার নির্বাচনে আপত্তি নেই নাগরিক কমিটি এবং জামাত নেতাদের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সংস্কারের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলের সাথে বিকেলে বসছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভা শেষে বক্তব্য রাখবেন। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে যোগ দেবে বিএনপি, জামাত, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। প্রেস উইং থেকে জানানো হয়েছে, শনিবার বেলা ৩টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপি সূত্র জানায়, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মূল কাজ নির্বাচন বাদ দিয়ে সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, গণতন্ত্র রক্ষায় যে কোনো সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করা। এ সময় নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে শক্তিশালী করার উপর জোর দেন তিনি। যে তরুণদেরকে আমি এমন একটি সেই আলোচনায় আমাদের নির্বাচন একটা অবাধ সুষ্ঠু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যেটা যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়। এ কথাটা বলা হয়েছে যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। এই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি মানে সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই মানে শুরু করে দেই, তো তাহলে এটা মানে খুব একটা গ্রহণযোগ্য হবে না। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে। এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দর্শক, টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারই প্রথম একসাথে শবে বরাতের নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তারা। দেশি বিদেশি লাখো মুসল্লির উপস্থিতিতে এখন কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও লাখো মুসল্লির ঢল। এই পর্বে অংশ নিচ্ছেন সাদ অনুসারীরা। সারা রাত লাখো মুসল্লি একসাথে শবে বরাতের নামাজ আদায় করে শনিবার ফজরের নামাজের পর থেকে শুরু হয় আমবয়ান। এবারই প্রথম বিশ্ব ইজতেমায় শবে বরাতের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত ধর্মপ্রাণ মুসল্লিরা। সব দিক দিয়ে আমরা আনন্দিত, আল্লাহ সব সম্বন্ধে আসতেছি যাইতেছি। দিন হইছে নবীদের মেহনত। এবারে সবার বললাম, জুম্মাও পেলাম, ভাগ্যবান কেউ হতে পারে না। কিন্তু আমরা অত্যন্ত খুশি যে এবারকার ইজতেমার ময়দানে আমরা শবে বরাত পাইছি এবং শবে বরাতের মধ্যে ইজতেমা পড়ছে। দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তারা। মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন প্রায় ৭,০০০ পুলিশ সদস্য। অপরের সাথে, আত্মীয়দের সাথে, পাড়াপড়শির সাথে, এমনকি গোলামের সাথে কিরকম আচরণ করতেন এই বয়ানই এখানে করতেছে। The feelings that I have is huge. I'm very happy for meeting Jamaat Tabligh from different parts of the world. এই পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরো খবরাখবর জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সকাল থেকে আপনি জানাচ্ছেন ইজতেমার খবরাখবর। এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু এখন নামাজের বিরতি এবং সেই বিরতির জন্য
রান্নাবান্নার কাজ, অনেকে এই গোসলের কাজ সেগুলো কিন্তু সেরে নিচ্ছে। এবং আজকের অনেকগুলি আয়োজন রয়েছে, যেগুলোর মধ্যে গণবিবাহ রয়েছে, সেই সব নিয়ে কিন্তু সেই আসরের নামাজের পরে সেটা হবে। এখন কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এখানকার ধর্মপ্রাণ মুসলমান 3 জনের কিন্তু মৃত্যু হয়েছে এবং এই বিশ্ব ইজতেমায় যারা এসেছিলেন তারা শ্বাসকষ্টজনিত রোগে আসলে মারা গেছে। এবং বিশ্ব ইজতেমায় যেহেতু কাল আখিরি মোনাজাত, এখন কিন্তু যে এই মোনাজাতে অংশ নিতে কিন্তু মাঠে আমরা দেখেছি যে এখনও ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আসতে শুরু করেছে এবং দলে দলে কিন্তু আসতে শুরু করেছে। মাথায় টুপি, গায়ে পাঞ্জামি, হাতে তসবি এবং জায়নামাজ নিয়ে, আবার অনেকের ঘাড়ে ব্যাগ এবং বেডিংপত্র নিয়েও কিন্তু আসতে শুরু করেছে। এবং যেহেতু আল্লাহর কাছে তারা প্রার্থনা করবে এবং মা বাবার জন্য দোয়া করবে যে বিশ্ব ইজতেমার এখান থেকে যে আখিরি মুনাজাত হবে আগামীকাল, সেই আখিরি মুনাজাতের জন্য কিন্তু তারা মূলত এই বিশ্ব ইজতেমায় কিন্তু আসতে শুরু করেছে। এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আপনারা জানেন যে এখানকার যেহেতু লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান একসঙ্গে একই শামিয়ানার নিচে তারা অবস্থান করছে, সেখানে বিভিন্ন দিনের কথা বলা হচ্ছে। আলেমরা, মুরব্বীরা যেভাবে বয়ান করছে সে কথা শোনার চেষ্টা করছে। এখান থেকে শুনে তারা 3 দিন এবং 1 সপ্তাহ, 10 দিন এবং 1 চিল্লা, 2 চিল্লা, কেউ আবার 3-4 চিল্লা 1 বছরের জন্য এখান থেকে সময় নিয়ে কিন্তু তারা সেই দিনের দাওয়াত দেওয়ার জন্য সেই গ্রামে, জেলায় বা বিদেশে এভাবেই আসলে যাবে। এই কারণেই আসলে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এইখানে যে তালিম এবং খিত্তায় যে তালিম সেগুলো শুনছে এবং আল্লাহর যে বাণী, সেই বাণী নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন দেশে বিদেশে এবং যাবে। এবং তারা আসলে বলছে যে এখানে যেহেতু দিনের দাওয়াতের জন্য তারা এসেছে এবং এখান থেকে একসঙ্গে তারা কথা শুনছে এবং মুরব্বীদের কথা শুনে তারা মূলত দিনের দাওয়াত নিয়ে কিন্তু পৌঁছে যাবে। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার 58তম দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। বই না হয়ে পঞ্জিকা হও, বছর বছর পরিবর্তন করতে পারবো। বছর বছর পরিবর্তন করার কোনো পরিকল্পনা নিয়ে অগ্রসর হবেন না দয়া করে। এই সরকারকে বলবো সেটা দয়া করে হবেন না। অবৈধ অস্ত্রের কথা এখানে একজন বক্তা বলেছেন, রেজাবুদ্দৌলা চৌধুরী সম্ভবত বলেছেন। এই অস্ত্রগুলো উদ্ধার করা দরকার। এবং এখনো কারা কারা, আমি ওই দিন টকশোতে প্রেস সচিবকে বলেছি, ডক্টর ইউনূস সাহেবের প্রেস সচিবকে বলেছি যে বড় বড় কথা না বলে বড় বড় কিছু কাজ করে দেখান, যে কাজগুলো মানুষের মনের মধ্যে এখন পর্যন্ত হাহাকার অবস্থায় বিরাজ করছে। এই অস্ত্রগুলো উদ্ধার করেন, দ্রব্যমূল্যের সিন্ডিকেটটাকে থামান। সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, কাজী ফার্মস, এদের যারা আছে এদেরকে নিয়ে সরকার বসে না কেন? কেন বসে না? আকিজ গ্রুপ থেকে উপদেষ্টা নিয়েছেন, তাকে দায়িত্ব দেন যে বাজারে যদি দ্রব্যমূল্য বাড়ে তোমার উপদেষ্টা নেই, তুমি ব্যর্থ, অথবা বুঝতে হবে এই সিন্ডিকেটের সঙ্গে ওই উপদেষ্টা জড়িত। যদি কেউ এই অভিযোগ করে সেটা কি ইচ্ছা করলেই খণ্ডানো যাবে? মানুষ দ্রব্যমূল্যের চাপে অতিষ্ঠ হয়ে গেছে। সামনে রমজান আসছে। দর্শক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কথা বলছিলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। আশুলিয়ার গুমাইলে একটি ফ্ল্যাটে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 4 শিশু সহ 11 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 2 জনকে আইসিইউতে রাখা হয়েছে। শুক্রবার রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। তাদের রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিঠা তৈরির সময় চুলার গ্যাস
সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা নারী, শিশু, বৃদ্ধ সহ 11 জন দগ্ধ হন। গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটা হয় আর কি। বিস্ফোরণ হওয়ার কারণে এই ওদের গুরুতর অবস্থা হয়। তাৎক্ষণিক আশেপাশে যারা লোক ছিল ওই সাথে সাথে মেডিকেলে নিয়ে আসে। এরপর দগ্ধদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের রাত 12:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আগুনে সবার শ্বাসনালী পুড়ে গেছে। আহতদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক, আর 2 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। একজনের শরীরে 99% এবং অন্যজনের 95% পুড়ে গেছে। তাদের 2 জনকে আইসিইউতে রাখা হয়েছে। সবারই হচ্ছে শ্বাসনালী পুড়েছে। তার মধ্যে 8 জন আশঙ্কাজনক অবস্থায় আছে। তো 8 জনের মধ্যে আবার 2 জনের হচ্ছে 99%, একজনের 95% পড়েছে এবং ওনারা খুবই গুরুতর অবস্থায় আছেন। আমরা যার যেখানে চিকিৎসা দরকার আইসিইউতে শিফট করা যাকে দরকার আমরা শিফট করে দিচ্ছি। হাসপাতালের চিকিৎসক জানান, আশঙ্কাজনকদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সোহানুর রহমান, নিউজ 24, ঢাকা। সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা চলছে। বিরতির পর আবার স্বাগত সংবাদে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা চলছে। ক্যাম্পাসে আছেন সহকর্মী আবির হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, বিজ্ঞান অনুষদে এবার এক আসনের জন্য কতজন শিক্ষার্থী লড়ছেন, আর পরীক্ষা নিয়ে কি বললেন ভিসি? ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আপনি জানেন যে এখানে আসলে আপনি জানেন বর্তমানে এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে কলা, মানবিক এবং আইন অনুষদের কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল। আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই বিজ্ঞান বিভাগে কিন্তু প্রায় একটি আসনে 77 জন শিক্ষার্থী কিন্তু ভর্তি পরীক্ষা দিচ্ছে। টোটাল আসন হলো 1896টি। সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা আসলে পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রাঙ্গণ মুখে আছে। সেখানে শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, তাদের হাজারো স্বপ্ন বুকে নিয়ে কিন্তু এই প্রাঙ্গণে তারা উপস্থিত হয়েছেন। সঙ্গে ছিল আসলে তাদের পিতামাতা, তারা কিন্তু তাদের সাথে এসেছে। তারা কিন্তু হাজার স্বপ্ন নিয়ে এই প্রাঙ্গণে এসেছে। তারা আসলে তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তাদের ভিতরে কিছুটা ভয় ছিল, কিছুটা আশা ছিল এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র ঢাকাই নয় এবং ঢাকার বাইরে প্রায় 8টি বিভাগীয় শহরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং এখানে যদি আমি নিরাপত্তার কথা বলি, এখানে আসলে কোনো ধরনের কিন্তু নিরাপত্তার শঙ্কা নেই বা এখানে সবকিছুই কিন্তু খুবই ভালোভাবে আসলে অনুষ্ঠিত হয়েছে। একটু আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথা বলেছে, তিনি আসলে আশ্বস্ত করেছে সব ধরনের কিন্তু সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং এখানে কিন্তু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা এখনো পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হয়নি। তো আসলে সর্বশেষ আমার কাছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা নিয়ে যে তথ্য ছিল সেটা কিন্তু আমার কাছে এই। জাগো বাহে তিস্তা বাঁচাই 48 ঘন্টার কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
প্রথম আলোতে কাজ করি। আমার যেটা জানার বিষয় সেটা হলো যে তিস্তা মহাপরিকল্পনা পাওয়ার চাহিদার যে প্রপোজালটা সেটা নিয়ে আপনারা ভাবছেন কিনা? আমরা যদি এটা বিষয়ে একটু বিচার করি যে তারা বলছে যে আমাদের আইনুল ইসলাম স্যার সহ আরো অন্যান্য পানি বিশেষজ্ঞ নদী বিশেষজ্ঞরা বলছে যে তিস্তাকে একটা খাল বানানোর প্রক্রিয়া, সেখানে তিস্তা যেহেতু একটু বেরোনি নদী, এটা অসংখ্য শাখা প্রশাখা দিয়ে এই তিস্তা আমাদের এখানে চলে আসে, সেখানে আমরা পানিটা পাবো কোথায়? আমরা জলাধারের কথা বলছি, পাওয়ার প্ল্যান্ট, চায়না পাওয়ার প্ল্যান্ট বলছে যে তারা জোয়ারের পানিটাকে নিয়ে এসে সামনে মানে উপরে করবে, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের যে নিচের পানিটা সেটা সংকট হবে কিনা, এই বিষয়টা আপনাদের চিন্তা ভাবনা আছে। আর এমন একটা বিষয় যেটা বলছে আরেকটু বলি যে আমাদের তিস্তায় বড় বড় কোম্পানিগুলোর একটা ভূমিদস্যু বা একটা দখল রাজত্ব আমরা দেখতে পাচ্ছি। আপনার লালমনি থেকে সোলার একটা আছে তিস্তা পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে আমরা গাইবান্ধায় যদি আমরা বেসিক প্রকল্পটা ধরে বিরাট একটা অংশ দিয়ে বড় বড় কোম্পানিগুলো সেখানে জমিগুলো দখল করে রেখেছে। এবং ইন্টারকো পাওয়ার প্ল্যান্টে আপনাকে একটা তথ্য দেই, সেটা হলো যে সরকারের খাস জমি নীতিমালায় বলা আছে যে যারা নদী ভাঙনের শিকার হবে তারাই সব জমি পাবে, কিন্তু এটার ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারের খাস জমিগুলো কোম্পানিকে দেওয়া হয়েছে। এই যে একটা স্ববিরোধিতা এবং নদী পাড়ের মানুষের যে খাস জমি পাওয়ার অধিকার তারা বঞ্চিত হচ্ছে, এসব বিষয়ে আপনাদের পরিকল্পনা আছে কিনা বা কি ভাবছেন? আপনারা যেটা গাইবান্ধার প্ল্যান্ট এবং লালমনিরহাটের প্ল্যান্ট ব্যাপারটা আপনারা খুবই ভালো জানেন, এরা হল সরকারের সুবিধাবাদীর একটি অংশ ছিল। এই সরকারের দোষর ছিল তারা এই খাস জমিগুলোকে জবরদখল করে নিয়েছে। আমরা এটাও দাবি করি যে এই যে সরকার যে নদী স্বীকৃতি আইন, যেটা নদীতে জমি ভেঙে গেলে এটার মালিকানা আবার সরকার হয়ে যায়, আমরা এই দাবিটা উচ্চারণ করতে চাই যে যারা নদী ভেঙে ভূমিহীন হয়ে যায় সেই জমি যে সরকার নিয়ে নেয় তো ওই লোকটা তো সর্বশান্ত হয়ে যায়। এই আইনটাও সংশোধন হওয়া প্রয়োজন যাতে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকে মুখর সমুদ্রনগরী কক্সবাজার। ভোরের আলো উকি দেওয়ার সাথে সাথে কানায় কানায় পরিপূর্ণ সৈকতের বালিয়াড়ি। ভালোবাসা দিবস, ফাল্গুনের আগমন এবং সাপ্তাহিক ছুটির দিনে প্রায় অর্ধলক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজারে। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের প্রতিবেদন বিস্তারিত। সাপ্তাহিক ছুটিতে জনসমুদ্রে পরিণত হয়েছে সৈকতের শহর কক্সবাজার। যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু মানুষ আর মানুষ। লোকে লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী কটি পয়েন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ এসেছেন বন্ধু বান্ধবের সাথে। মানিকগঞ্জ থেকে এসেছি, তো এর আগেও এসেছি, তার থেকে এবার অনেকটা ভালো। পর্যটকরা যে হয়রানির শিকার হইতো, এবার হয়রানির শিকার হচ্ছে না। শীতের শেষ লগ্নে উষ্ণতা বাড়ছে সূর্যের প্রখরতা, আর এই সময়টাতে সৈকতের নোনা জলে গা ভাসিয়ে দারুণ উচ্ছ্বসিত পর্যটকরা। তবে তাদের নিয়ন্ত্রণে বেশ হিমশিম খেতে হচ্ছে লাইফ গার্ড কর্মীদের। বিচ এরিয়া হচ্ছে অনেক বড়। আমরা চেষ্টা করি আমরা আমাদের এরিয়ার ভিতরে তাদেরকে সুইমিং করানোর জন্য, কিন্তু তারপরে অনেকে আছে আমাদের কথা শুনে না। আমরা আমাদের মতো চেষ্টা করি তাদেরকে নিরাপত্তাটা দেওয়ার জন্য। সৈকতে আগত পর্যটকদের হয়রানি রোধে জেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সময় হলো আর একটা বিরতির, সাথে থাকুন।
আবারও স্বাগত সংবাদে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় আজ আরও ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এদিকে ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলোর পরিকল্পনায় উঠে এসেছে উপত্যকায় শাসন পরিচালনার নতুন কাঠামো। আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজা পুনর্গঠনে হামাসকে শাসন ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে এই দেশগুলো। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থামছে না উত্তেজনা। হামাস বলছে ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ এবং ভারী সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না। এছাড়াও তাঁবু ও অস্থায়ী বাড়ি প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল। এমতো অবস্থায় স্থানীয় সময় শনিবার ৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে তেল আবিব। হামাস জানিয়েছে শিগগিরই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা প্রস্তুতি শুরু হচ্ছে। মধ্যস্থতাকারী দেশগুলো আগামী সপ্তাহের শুরুতে দোহায় এই বিষয়ে আলোচনা শুরু করবে বলেও জানায় সংগঠনটি। এর আগে শনিবার দুপুর ১২টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন। এদিকে গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে এই মাসে রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। এই বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়ার নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিনি পুনর্গঠনে তহবিল গঠন ও হামাসকে পাশ কাটিয়ে একটি চুক্তি সম্পাদন করা। মিশরের তৈরি করা খসড়ার প্রস্তাবে বলা হয়েছে একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজা শাসন করা হবে। চন্দ্রা, নিউজ 24। ইউক্রেনে দ্রুত স্থায়ী শান্তির প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জার্মানিতে শুরু হওয়া মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের প্রথম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় এই তাগিদ দেন তিনি। তবে যুক্তরাষ্ট্র ও ইইউ ছাড়া রাশিয়ার সঙ্গে কোনো আলোচনায় বসবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দর্শক, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক, এবারে জানিয়ে দেব অর্থ বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। বাড়তি দামের কারণে ভারতে বিয়ের মৌসুম চলা সত্ত্বেও ক্রেতাদের গহনা ক্রয় কমেছে। দেশটির বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে বর্তমানে গহনার চাহিদা 70 থেকে 80% কমে গেছে। এদিকে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের ব্যবসায়ীরা স্বর্ণ বেচাকেনায় ছাড়ের পরিমাণ বাড়িয়েছেন বলে জানা গেছে। বিশ্ববাজারে চলতি সপ্তাহে স্বর্ণের দাম আউন্স প্রতি $2,942.70 পৌঁছেছে। খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন এই মূল্য বৃদ্ধির প্রধান কারণ মার্কিন শুল্ক আরোপের কারণে। ভারতের স্বর্ণের চাহিদার বেশিরভাগ অংশই আসে গহনা খাত থেকে। এছাড়া 2025 সালের এই পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম 10% বেশি বেড়েছে। দর্শকের আগে যেমনটি জানিয়েছিলাম, ইউক্রেনে দ্রুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। এই সংক্রান্ত প্রতিবেদনটি আমরা একটু দেখে আসবো।
জার্মানির মিউনিকে ৬১তম নিরাপত্তা সম্মেলনের প্রথম দিনে আলোচনার বিষয় ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে ভ্যান্স বলেন যুক্তরাষ্ট্র চায় ইউক্রেনে শান্তি ফিরে আসুক। ভ্যান্সের এই প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আরও সংলাপের আহ্বান জানান তিনি। তবে যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনা শুরু করতে চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথমে যুক্তরাষ্ট্র ও ইইউ সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে জানান জেলেনস্কি। এদিকে পুতিনের সঙ্গে ফোনালাপের পর শান্তি আলোচনা নিয়ে ট্রাম্পের ঘোষণায় ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন। ইউরোপীয় ইউনিয়নকে বাদ দিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে পুরো ওলটপালট হয়ে গেছে ইউক্রেনের ভাগ্য। চির ধরতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে। এমতাবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট যেন পড়ে গেছেন গোলক ধাঁধায়। পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপকে সন্দেহের চোখে দেখছেন ইইউ। অথচ ৩ বছর ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পর ইউক্রেনকে বেশি সামরিক সহায়তা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলে আসছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটে ৫% ন্যাটোতে বিনিয়োগ করে। চন্দ্রা, নিউজ 24। সময় হলো আরেকটা বিরতির, সাথে থাকুন। এলো কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। নিউজ 24 সংবাদে আবার স্বাগত। এবারে জানাবো খেলা সংবাদ। বুন্দেসলিগার হাই ভোল্টেজ ম্যাচে লড়বে বায়ার লিভারকুসেন ও বায়ার্ন মিউনিখ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:30টায়। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 9টায় নিউ ক্যাসেলকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। গেল বছর রেকর্ড গড়ে বুন্দেসলিগার প্রথম শিরোপা ঘরে তুলেছিল বায়ার লেভারকুজেন। পুরো মৌসুমে ছুঁয়েছিল আর্সেনালের ইনভিনসিবলের রেকর্ড। লিগ ম্যাচের একটাও হারেনি জাবি অ্যালোনসোর শিষ্যরা। শিরোপা উদযাপনটাও সমর্থকরা করেছেন প্রাণ খুলে। বর্তমানে লিগ টপার বায়ার্ন মিউনিখের চেয়ে লেভারকুজেন পিছিয়ে 8 পয়েন্টে। লিগের গেল 3 ম্যাচের 2টিতে পয়েন্টও ড্রপ করেছে ভিটস জাকারা। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে এবার ঘরের মাঠ বে অ্যারেনাতে হারাতেই হবে বায়ার্নকে। অন্যদিকে ভিনসেন্ট কোম্পানির দায়িত্বে দারুণ ছন্দে আছে বাভারিয়ানরা। জার্মান লিগের সবশেষ 7 ম্যাচেই জয় পেয়েছে কেইন মুজিয়ালারা। এই ম্যাচে চোটের কারণে অবশ্য লেফট ব্যাক আলফোন্সো ডেভিস থাকছেন না বায়ার্ন শিবিরে, বাকিরা ফিট। বস কোম্পানি বলছেন কঠিন লড়াই হবে দু দলের, খেলার উত্তেজনাও থাকবে তুঙ্গে। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 9টায় ঘরের মাঠ এতিহাদে নিউক্যাসেলকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে রিয়ালের কাছে হারটা ভুলতেই চাইবেন পেপ গার্দিওলা। আর লিগেও খুব একটা প্রত্যাশিত অবস্থানে নেই সিটিজেনরা। এদিকে টেবিলে ম্যান সিটির সঙ্গে সমান পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে নিউক্যাসেল। সাদা কালোদের সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক প্রতিপক্ষ ডিফেন্ডারদের দুঃস্বপ্ন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় 17 গোল নিয়ে সালা হালান্ডের পরে ইসাক। এডি হাউয়ের দলকে ছোট করে দেখার সুযোগ একেবারেই নেই কোনো দলের। তৌসিফুল হাসান, নিউজ 24। দর্শক, সুনামগঞ্জের শিমুল বাগানের খবর দিয়ে শেষ করব এখনকার আয়োজন। ফাগুনের আগুন লেগেছে দেশের বৃহত্তম শিমুল বাগানে। ফুলের রঙে রঙিন হয়ে রয়েছে পুরো শিমুল বাগান। অন্যান্য বছর বসন্ত আর ভালোবাসায় রক্তরাঙা শিমুল ফুল মিলেমিশে একাকার হয়ে উঠলেও এবার ফাগুনের আগেই সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত শিমুল বাগানের শিমুল ফুল ফুটে হাতছানি দিচ্ছে পর্যটকদের। প্রতিদিন হাজার পর্যটকের সমাগম ঘটে বাগানটিতে। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহানুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও টুকটুকে লাল শিমুল ফুটেছে পুরো বাগানে। সূর্যের সাথে তাল মিলিয়ে রক্তিম রঙে এখানে বসন্তে ফুটে গাছে গাছে হাজারো লাল লাল শিমুল ফুল।
প্রকৃতিপ্রেমীদের চোখে তৃষ্ণা মেটাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী আর মেঘালয়ের ঠিক মাঝখানে বারাম নদীর তীরে ধুধু বালুচরে একজন বৃক্ষপ্রেমী জয়নাল আবেদিন রেখে গেছেন তার অনন্য কৃতি দেশের সর্ববৃহৎ শিমুল বাগান। ফাগুনের অরুণ আলোয় ফুটে ওঠা শিমুল বাগানের এই গাঢ় লাল ফুলগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত পর্যটক। শিমুলের ফুল মানে লাল লাল ফুল, চারিদিকে লালের সমাবেশ, এখানে ঘুরতে এসে মন অনেক প্রফুল্ল হয়ে গেছে আর খুবই ভালো লাগছে। শিমুল ফুলটা যে এত সুন্দর নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না, অনেক সুন্দর, এক্সিলেন্ট। বিশ্বাসযোগ্য ছিল না যে এরকম একটা দুর্গম রাস্তা পার হয়ে যে এত সুন্দর একটা ভিউ পাবো। উত্তর বরবদল ইউনিয়নের সুদৃশ্য বারাম নদীর তীর ঘেঁষেই মানিগাঁও গ্রাম। এই গ্রামে প্রকৃতিপ্রেমী জয়নাল আবেদিনের নিজস্ব 2500 শতক জায়গা একেবারেই অনাবাদি ছিল। পলির পরিবর্তে এখানে উজান থেকে ভেসে আসে বালি। এই ধুধু বালিয়াড়িতে কিভাবে সবুজের প্রলেপ এঁকে দেয়া যায় তারই এক অনন্য উদাহরণ এই শিমুল বাগানটি। দেশের বিস্তীর্ণ পরিসরে এত বড় শিমুল বাগান দেশের আর কোথাও নেই বলেও দাবি এলাকাবাসীর। আগুনের মতোই লাল এই শিমুল ফুল এবং তাহিরপুরের দর্শনীয় জায়গাগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর বলা যায়। হাজবেন্ডের সাথে এখানে আসা, বিয়ে আজকে আমাদের 2 মাস আর কি নতুন অবস্থায়। রাস্তাটা একটু ব্যাকওয়ার্ড, রাস্তার আরো ডেভেলপ হলে পর্যটক আশা করি আরো বৃদ্ধি পাবে। শিমুল বাগানকে ঘিরে নিরাপত্তা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলেও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়তে হয় দূর দূরান্তের পর্যটকদের। তাই যোগাযোগের সুব্যবস্থা করার আবেদন বাগান কর্তৃপক্ষের। পর্যটকের জন্য আমরা বিভিন্ন ধরনের ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী তৈরি করছি, পাশাপাশি প্রশাসনের নিরাপত্তা আমাদেরকে দিচ্ছি যাতে পর্যটকের কোনো সমস্যা না হয়। সরকার যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো করে আমার মনে হয় আরো উন্নত হবে, মানুষ আরো হাজার হাজার মানুষ আনাগোনা করবে। শিমুল বাগানের পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতে পাশেই রয়েছে বারক টিলা, নীলাদ্রি সহ অসংখ্য পর্যটন স্পটও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।